মনোনয়ন ঘিরে বিএনপিতে প্রকাশ্য ক্ষোভ, অন্তত ৬০ আসনে বদল চেয়ে কর্মসূচি, যোগ্যদের মূল্যায়নের আশ্বাস আছে। দুই একটা ক্ষেত্রে যদি দলের সিদ্ধান্ত সঠিক না হয়। আবুল সরকারের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশের সময় ঠাকুরগাঁয়ে বাউলদের উপর হামলার অভিযোগ, নিন্দা জানালেন বিএনপি মহাসচিব। গভীর সাগরে মাছ ধরতে গিয়ে ২ সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ ভোলার ১৩ জেলে, উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারগুলোর। কোনো খোঁজ পাইতে আসি না, কোথায় আছে, কোড়ে রয়েছে। আমার স্বামী বাবা কথা বলতে পারে না, পেটের অভাবে মানুষের তালে পড়ে সাগরে গেছে। সরকার বা প্রশাসন যেভাবে হোক ওনাদেরকে খুব দ্রুতভাবে উদ্ধারের কাজ যেন করে। ভারতীয় অপরিশোধিত চিনি গুড়ের মিশ্রণ, সাথে কাপড়ের রং, রাসায়নিক আর চুন মিলিয়ে গুড় তৈরির কারখানার সন্ধান রাজশাহীতে। অনলাইনে বিজ্ঞাপনে আকৃষ্ট করা হতো ক্রেতাদের। ফিটকিরি, তারপর হচ্ছে চুন, তারপর হচ্ছে রং, এগুলোর সম্মিলিত একটা ভাবে ওনারা এই গুড় তৈরি করছেন। মেহেরপুরে ডুবে আছে হাজার বিঘা ৩ ফসলি জমি, বিপাকে ১০ গ্রামের কৃষক। গণশুনানির মাধ্যমে সংকট সমাধানের আশ্বাস প্রশাসনের। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। মনোনয়ন ঘিরে বিএনপির অন্তর্কোন্দল এখন প্রকাশ্য। প্রার্থী পরিবর্তনের দাবিতে অন্তত ৬০টি আসনে চলছে বিক্ষোভ, যা স্পষ্ট করেছে বিভেদ বিভাজন। দলের ঐক্যবদ্ধ থাকার আহ্বানও আমলে নিচ্ছে না তৃণমূলের অনেক নেতাকর্মী, জানিয়ে বিব্রত বিএনপি। তবে ঘোষিত প্রার্থী তালিকা থেকে কিছু আসনে পরিবর্তনের আভাসও দিয়েছেন দলের নীতি নির্ধারকরা। সেই সঙ্গে মনোনয়ন পাননি এমন যোগ্যদের মূল্যায়নের আশ্বাসও দিচ্ছেন তারা। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। কখনো রেলপথ অবরোধ, কখনো মশাল মিছিল বা বিক্ষোভ সমাবেশ। প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর থেকেই উত্তপ্ত কুমিল্লা ১০ আসন। ধারাবাহিকভাবেই প্রার্থী পরিবর্তনের দাবি তুলছে বিএনপির নেতাকর্মীরা। ১৫০০টি মামলা তিনি মোকাবেলা করেছেন, নেতাকর্মীদের খবর নিয়েছেন। মুবাশ্শির আলম বুইয়ার এই নির্বাচনে অংশগ্রহণ করার একমাত্র দাবিদার। ২৩৭টি আসনে কেন্দ্রের মনোনয়ন ঘোষণার পর থেকেই প্রতিক্রিয়া জানাচ্ছে বিএনপির তৃণমূল। প্রায় ১ মাস পরেও মনোনয়ন বঞ্চিতের পক্ষে সরব নেতাকর্মীরা। ঘোষিত প্রার্থীর বিপক্ষে বিদ্রোহ ঘোষণা করে কেন্দ্রের নজর কাড়ার চেষ্টা করছেন তারা। তার নমিনেশন না দিলে আমরা রাজপথ ছাড়ব না। অন্য পার্টিকে আমরা চাইও না, অন্য পার্টি আমরা মানিও না। আমরা জনগণ তার প্রিয় হইয়া তার জন্য আজকে রাজপথে। কোথাও কোথাও প্রার্থী বদলের দাবিতে কর্মসূচি পালন করতে গিয়ে মনোনয়ন প্রাপ্তির সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়ানোর ঘটনাও আছে। মূলত বিতর্কিত ১/১১ সংস্কারপন্থী, হাইব্রিড কিংবা বহিরাগত দাবি তুলে এই বিক্ষোভ। ত্যাগীদের মূল্যায়ন হয়নি এমন অভিযোগে দেশের নানা প্রান্তে ঘোষিত ২৩৭টি আসনের মধ্যে ৬০টির অধিক আসনে বিক্ষোভ অব্যাহত রেখেছে তৃণমূল। কর্মীদের দাবি প্রার্থী পরিবর্তনের। প্রতিদিনই নতুন নতুন এলাকা যুক্ত হচ্ছে এই বিক্ষোভের তালিকায়। ১৭ বছরে একটি মামলা নাই, কারো কোনো নেতা কর্মীর পাশে ছিল না। একযোগের এই গ্রুপিং আমি মনে করি এটা কেন্দ্র থেকে শুরু করে বিভাগীয় সাংগঠনিক যারা দায়িত্বে আছেন তারাও জানেন। এই মিটিং মিছিলটা চলমান থাকে, তাহলে আমরা দলীয়ভাবে আমরাও পিছিয়ে পড়বো। দেখা যাচ্ছে আমাদের বিপক্ষ যে দল আছে তারাও কিন্তু সুযোগ নেওয়ার একটা চেষ্টা করবে। বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণার পর তৃণমূলের বিক্ষুব্ধ এমন প্রতিক্রিয়ায় বিব্রত হলেও এটিকে স্বাভাবিকই বলছেন দলের শীর্ষ নেতারা। স্বাভাবিকভাবে যারা উৎসাহী ছিল, আশা করেছিল, তারা মনোনয়ন পায়নি, তাদের সমর্থক আমাদের নেতাকর্মীরা অনেক আছে এবং তারা কিছু জায়গায় প্রতিক্রিয়া দেখাচ্ছে। আমার মনে হয় একটু সময় গেলে এটা সঠিক হয়ে যাবে। মনোনয়ন পরিবর্তন দাবি যাচাই বাছাইও করছে কেন্দ্র। সেই সঙ্গে চেষ্টা চলছে সমঝোতারও। কয়েকটি আসনে প্রার্থী পরিবর্তনের আভাসও দিচ্ছেন নীতি নির্ধারকরা। আশ্বাস দিচ্ছেন মনোনয়ন বঞ্চিতকে নানাভাবে মূল্যায়নের। দিক নির্দেশনা তো আমাদের দলের থেকে আগে থেকেই দেওয়া হয়েছে যে দল তাদেরকে মূল্যায়ন করবে এবং সুযোগ অনেক কাছে, তো সেই জন্য অপেক্ষা করতে হবে। আমরা বিভিন্নভাবে রাজনৈতিকভাবে তাদেরকে মূল্যায়ন করব, কিন্তু মনোনয়ন একজনকেই দিতে হবে।
যেহেতু আমরা এটা ফাইনাল সিলেকশন বলছি না, আমাদের এখানে পুনর্বিবেচনার সুযোগ আছে দুই একটা ক্ষেত্রে। যদি দলের সিদ্ধান্ত সঠিক না হয় সেই ক্ষেত্রে এটা পুনর্বিবেচনার সম্ভাবনা আছে, তবে সেটা খুব বেশি জায়গায় হয়তো দেখা দিবে না। 237টি আসনের মধ্যে মাদারীপুর 1 আসনে কামাল জামাল মোল্লাকে প্রার্থী ঘোষণার পর তা স্থগিত করেছে বিএনপি। বাদবাকি আসনগুলোতেও কিছুদিনের মধ্যে প্রার্থী চূড়ান্ত করবে দল। তবে দলের চূড়ান্ত প্রার্থীতা ঘোষণা হলে এমন বিক্ষুব্ধ প্রতিক্রিয়ার প্রেক্ষিতে কঠোর হবে বিএনপি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। রংপুর 2 আসনে বিএনপির মনোনীত প্রার্থীকে সন্ত্রাসী আখ্যায়িত করে মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের সমর্থকরা। করেছেন মশাল মিছিল এবং সংবাদ সম্মেলন। পরবর্তীতে এসব বিষয় নিয়ে পাল্টা বক্তব্য দেন মনোনয়নপ্রাপ্ত মোহাম্মদ আলী সরকার। এ নিয়ে তোলপাড় চলছে আসনটিতে। যারা বলে তাদের মুখে থুথু দেন না কেন? ও তো আমার কর্মী ছিল, আহ্বান করবে এইটুকু, যতটুকু ভুল করছে করুক, কাজ ধরি তবা করি, বিএনপির সাথে থাকো, আমাকে ওরা ভোট দেন। রংপুর 2 বদরগঞ্জ তারাগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী সরকারের এই মন্তব্য নিয়ে তোলপাড় চলছে। তার বিরুদ্ধে উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী আজিজুল হক সমর্থকরা মনোনয়ন বাতিল চাওয়ার প্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন। এরপর থেকে উত্তাল বদরগঞ্জ। মোহাম্মদ আলীর বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসনেরও অভিযোগ তুলেছেন আজিজুল হক সমর্থকরা। আওয়ামী লীগের সঙ্গে তার একটা কানেক্টিভিটি ছিল এবং আছে, এটা মানে ওপেন সিক্রেট। আমরা দল করলাম, আমরা দলের নিবেদিত লোক, আজকে আমাদের কান ধরতে বলে, এটা কোন কথা? কুরুচি বক্তব্য প্রতিবাদে আমরা সবাই তার মনোনয়ন বাতিল এবং তার পরিবর্তে এখানে যাকে যোগ্য মনে করে তাকে নমিনেশন দেওয়া হোক। এদিকে মোহাম্মদ আলীর পক্ষে অবস্থান নিয়েছেন উপজেলা ও পৌর বিএনপির একাংশ। তাদের দাবি, জামায়াতের এজেন্ট হিসেবে তারা ধানের শীষকে হারাতেই প্রার্থী নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছেন। যদি তারা দল করে, যদি হাইকমান্ডকে বিশ্বাস করে, অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত মেনে নেয়, তাহলে তাদেরকে দলের বাইরে যেতে পারবে না। উনি হচ্ছে বদরগঞ্জ তারাগঞ্জের রাজনৈতিক অভিভাবক, যেখানে বসে থেকে আজকে যারা আন্দোলন সংগ্রাম করছে তারাও তাদের আইডেন্টিটি তৈরি করেছে। যিনি আজকে বিশৃঙ্খলা করতেছেন তিনি পৌর বিএনপি আহ্বায়ক ছিলেন। আজকে ভাড়া করা জামাতের লোকজন নিয়ে এসে বিএনপি বানায় মিছিল মিটিং করা হচ্ছে, শুধুমাত্র এই সিটটি যাতে বিএনপি না পায়, জামাতের সঙ্গে যোগসাজশে এটি করা হচ্ছে। এর আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে মোহাম্মদ আলীর বক্তব্যকে দলীয় শিষ্টাচার বহির্ভূত দাবি করে মনোনয়ন বাতিল ও দল থেকে বহিষ্কার চান মনোনয়ন প্রত্যাশী আজিজুল হক। অন্যদিকে নিজের বক্তব্যের পক্ষে ব্যাখ্যা দিয়েছেন মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী সরকার। তার প্রার্থিতা আমরা বাতিল পূর্বক যাকে ভালো মনে হবে তাকেই করলে আমরা ধন্য হব। আমরা আশাবাদী রংপুর 2 বাংলাদেশ 20 নির্বাচনী এলাকায় আমরা প্রার্থীকে বিজয় লাভ করতে সক্ষম হব। আওয়ামী লীগের লোক যারা ভালো মানুষ তারা আমাকে ভোট দেবে, সেইটা বলছি। একজন আমাকে বলতেছিল এইরকম, কিছু লোক বলতেছে আপনার নাকি নমিনেশন বাতিল হবে, অন্য কেউ পাবে। ওই তখনই বলছি, মানে যারা বলতেছে তাদের মুখে থুতু দেন না কেন? বলেন তারা কি কেন এই কথা বলছে? যারা দল করবে, দলের সিদ্ধান্ত তারা মানবে। আমাকে মনোনয়ন দিয়েছে তারেক রহমান। মোহাম্মদ আলী সরকার একসময় জাতীয় পার্টি থেকে এমপি হয়েছিলেন। 2018 সালে বিএনপির প্রার্থী হয়ে ভোট করে আওয়ামী লীগ প্রার্থীর কাছে হেরে যান। সরকার, মাজহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। টাঙ্গাইলের সখীপুরে উপজেলা বিএনপির দলীয় কোন্দলে গত দুদিনে পদত্যাগ করেছেন 2 শতাধিক নেতাকর্মী। মঙ্গলবার দুপুর পর্যন্ত পদত্যাগ করেন তারা। পদত্যাগ করা নেতারা জানান, গত 2024-এর 5 আগস্টের পর থেকে নেতাকর্মীদের সাথে স্বেচ্ছাচারিতা করছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল 8 আসনের মনোনীত প্রার্থী আহমেদ আজম খান। সংগঠনকে উপেক্ষা করে ব্যক্তিকেন্দ্রিক সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন তিনি। এদিকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন বলেন, দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাই পদত্যাগ করেছে। ধানের শীষের জয় নিশ্চিতে তৃণমূল এখন আরও বেশি ঐক্যবদ্ধ বলে দাবি করেন তিনি। কিছু নেতাকর্মীর পদত্যাগ দলে প্রভাব ফেলবে না বলেও জানান। একই মতামত জানিয়েছেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। আমাদেরকে মূল্যায়ন করা হয় নাই, মূল্যায়ন করা হয়েছে ওই সব লোককে
যারা বিএনপির কমান্ড ছেড়ে বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আওয়ামী লীগের যে দোসর ফ্যাসিস্ট আছে তাদেরকে সামনের সারিতে এনে নেতৃত্ব দেওয়ার ব্যবস্থা করেছে, সেজন্য তাদের এই ক্ষোভে থেকে তারা দল থেকে পদত্যাগ করেছে। দীর্ঘদিন পর সখীপুরের এবার আমরা ধানের শীষের মনোনয়ন যাকে দেওয়া হয়েছে অ্যাডভোকেট আহমেদ আজম খান, তিনি একজন পরিচ্ছন্ন মানুষ, তার জয়ের সম্ভাবনা নিশ্চিত হওয়াতেই এই ধরনের একটা ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহের গারো পাহাড়ের সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে বিজিবি। চোরাচালান রোধের পাশাপাশি অবৈধ অস্ত্র ও দুষ্কৃতিকারীরা যেন সীমান্ত এলাকা ব্যবহার না করতে পারে সেই লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি সহ নিয়মিতই চলছে অভিযান। দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন ময়মনসিংহ বিজিবির সেক্টর কমান্ডার। বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্তে সুরক্ষা জোরদারে কঠোর অবস্থানে আছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। গত এক বছরে বিভিন্ন অভিযানে 750 কোটি টাকার চোরাই পণ্য জব্দের পাশাপাশি আটক করা হয়েছে প্রায় 400 আসামিকে। তাহলে কিন্তু দেশ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা মিলনায়তনে আয়োজিত সভায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আগামী নির্বাচনে কেউ বল প্রয়োগ বা অবৈধ সুযোগ নেওয়ার চেষ্টা করলে তাকে আইনের আওতায় আনা হবে। স্মরণকালে শ্রেষ্ঠ নির্বাচনের অঙ্গীকারে আইনের সর্বোচ্চ প্রয়োগ করবে আইন শৃঙ্খলা বাহিনী। বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশের সময় হামলার ঘটনা ঘটেছে ঠাকুরগাঁওয়ে। দুপুরে জেলা জজ আদালত চত্বরে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সম্প্রীতির ঐক্য ঠাকুরগাঁও ব্যানারে শহরের চৌরাস্তায় বাউল শিল্পীদের প্রতিবাদ সমাবেশের কথা ছিল। নির্ধারিত সময়ের আগেই জেলার বিভিন্ন স্থান থেকে বাউল শিল্পীরা কোর্ট চত্বরে জড়ো হতে থাকেন। এ সময় সেখানে তৌহিদি জনতা পরিচয়ে হামলা চালানো হয়, বেধড়ক পেটানো হয় বাউল শিল্পীদের। পরে মিছিল নিয়ে কোর্ট চত্বর প্রদক্ষিণ করে তৌহিদি জনতা বলেন, ধর্ম অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এদিকে হামলার ঘটনায় বাউল শিল্পীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। দেশব্যাপী বাউল সাধকদের উপর হামলার প্রতিবাদ ও বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে পাবনায় মানববন্ধন হয়েছে। দুপুরে প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা দেশজুড়ে বাউলদের উপর হামলা, নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে বাউল শিল্পী আবুল সরকারের নিঃশর্ত মুক্তির দাবিও জানান। এদিকে ঠাকুরগাঁয়ে বাউল শিল্পীদের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁয়ে জেলা বিএনপির নতুন কার্যালয়ের উদ্বোধন করেন তিনি। মির্জা ফখরুল ইসলাম বলেন, বাংলাদেশের আবহমান সংস্কৃতির সাথে জড়িয়ে আছে বাউল শিল্পীরা। মাঠে ঘাটে বাউল গান গেয়ে বেড়ানো এ সকল শিল্পীদের উপর হামলাকে উগ্র ও ধর্মান্ধদের হামলা বলেও মন্তব্য করেন তিনি। এ ধরনের হামলায় জড়িতদের সুষ্ঠু বিচারের দাবি জানান বিএনপি মহাসচিব। বাউলদের উপর হামলা এটা একটা ন্যাক্কারজনক ঘটনা, আমরা এর তীব্র নিন্দা জানাই। এটা ডেফিনেটলি বাংলাদেশের যে আবহমানের যে সংস্কৃতি, গ্রাম বাংলা সংস্কৃতি, আমাদের এই বাউল তারা বাংলাদেশের মাঠে ঘাটে প্রান্তরে বাউল গান গেয়ে বেড়ায়, তাদের উপরে হামলাটা এটা একটা উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি। 3 ক্যাটাগরিতে লটারির মাধ্যমে এসপি নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার এই সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 64 জেলার মধ্যে 18টিতে নতুন এসপি, বাকিরা বিভিন্ন জেলায় কর্মরত ছিলেন। পুলিশ সুপারদের মতো ওসিদেরও লটারির মাধ্যমে শিগগিরই বিভিন্ন জেলায় পদায়ন করা হবে বলেও জানান জাহাঙ্গীর আলম। উপদেষ্টা আরও বলেন, সার নিয়ে নীতিমালা হচ্ছে, সেখানে রাজনৈতিকভাবে ডিলার নিয়োগের কোনো সুযোগ থাকবে না। গ্যাসের দাম বাড়লেও সারের দাম আর বাড়বে না বলে আশ্বাস দেন তিনি। পেঁয়াজ সংকট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, নতুন পেঁয়াজ আসছে, দাম বাড়ার সম্ভাবনা নেই। যারা ব্যবসায়ীরা আমদানি করতে চাইলেও কৃষকের স্বার্থে আমদানির অনুমতি দেওয়া হয়নি। যেইভাবে লটারি করার ওইভাবেই লটারি করেছি, এই ক্রাইটেরিয়া নির্ধারণ করছি, আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করে এবং
ওই জেলাগুলি নির্ধারণ করে তারপর আমরা এসপিদেরও ওইরকম করছি কারে করে দিব। 64 থেকে আমরা 15 আর 3 18 জন আমরা উঠে আনছি। 18 জনের জায়গায় আমরা নতুন জন দিছি, আর যারা পুরানো ছিল ওখানে তারপরে ওই লটারি করে যারটা যেই জেলায় যার কপাল আসছে ওই জেলা ছিল পড়ছে। গভীর সাগরে মাছ আহরণে গিয়ে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ ভোলার 13 জেলে। উদ্বেগ উৎকণ্ঠা সহ নানা শঙ্কায় দিন কাটছে পরিবারগুলোর। 5 দিনের মধ্যে ফেরার কথা থাকলেও এখনও মেলেনি কোনো সংবাদ বা সন্ধান। দ্রুত নিখোঁজ জেলেদের খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি স্বজনদের। ভোলার লালমোহন উপজেলার রিপা বেগম গর্ভে অনাগত শিশু, ঘরে রয়েছে আরও 2টি সন্তান। খুশির সময়টুকুও চোখের জল ফেলে কাটছে তার। গভীর সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ স্বামীর পথ চেয়েই পার হচ্ছে রিপার দিন রাত। আমার স্বামী গত 10 তারিখে মাছ ধরতে সাগরে গেছে। যাওয়ার পরে আমি গেছে 3 দিনের জন্য, দেওয়ার পরে যে 15 দিন আজ কোনো খবর নাই। আমার সংসার কেমনে চলে আমি জানি না। উপজেলার 13 জেলে মাছ শিকারে গিয়ে নিখোঁজ 2 সপ্তাহেরও বেশি সময় ধরে। পরিবারগুলো জানে না একমাত্র উপার্জনক্ষম সেই মানুষগুলো কেমন আছে, কোথায় আছে। কারো ছেলে, কারো স্বামী, আবার কেউ অপেক্ষায় আছেন বাবার বাড়ি ফেরার, কিন্তু না মিলছে সন্ধান, না কোনো সংবাদ। মনার কোনো খোঁজ পাইতে আসি না, কোথায় আছে, কুড়ে রয়েছে কইতাম পারি না। আমার স্বামী বাবা কথা বলতে পারে না, পেটের অভাবে মানুষের তালে পয়রা সাগরে গেছে। আজকে 15 দিন হয়েছে আমার স্বামীর কোনো খোঁজ পাইতেছি না। 5 দিনকার বাজার নিয়ে আইছে, হ্যাঁ 5 দিন পরে ফিরে আসবে। আজকে 15 দিন হয়ে গেছে, আমার স্বামী আজ যাবে না কাল হবে এমন কথা আমরা আজকে 15 দিন চাইছি, আমার স্বামী ফিরে আসে না। উদ্বেগ উৎকণ্ঠায় দিশেহারা জেলে পরিবারগুলো। মনে নানা শঙ্কা উকি দিলেও দৃঢ়ভাবে বিশ্বাস রেখেছেন এখনো জীবিত আছে প্রিয়জন। তাই স্বজনকে খুঁজে পেতে সরকারের প্রতি আকুল আবেদন তাদের। সরকারের কাছে বারবার আমরা সবাই আকুল আবেদন জানাই, যদি তারা সাগরে থেকে থাকে তাহলে যেন তাদেরকে উদ্ধারের জোর প্রস্তুতি নেয়। একটাই দাবি, যেন সরকার বা প্রশাসন যেভাবে হোক ওনাদেরকে খুব দ্রুতভাবে উদ্ধারের কাজ যেন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শোনালেন আশ্বাসের বাণী। বললেন নিখোঁজ জেলেদের সন্ধানে সংশ্লিষ্ট দপ্তরগুলো তৎপর রয়েছে। তাদেরকে উদ্ধারের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলো উদ্ধার অভিযান পরিচালনা করছে এবং তাদের খোঁজার কার্যক্রম চলমান আছে। এছাড়া তাদের মালিক পক্ষ তাদেরকে অনুসন্ধানের জন্য জাহাজ পাঠিয়েছে মর্মে আমরা সংবাদ পেয়েছি। গত 10 নভেম্বর দুপুরে ফারুক মাঝির নেতৃত্বে ফিশিং বোট নিয়ে গভীর সাগরের উদ্দেশ্যে রওনা হন 13 জেলে। মাছ শিকার শেষে 5 দিন পর তাদের বাড়ি ফেরার কথা ছিল। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। আখ কিংবা খেজুর রসের নামগন্ধই নেই, অথচ দিব্যি প্রস্তুত হয় গুড়, তাও আবার অনলাইনে চটকদার বিজ্ঞাপনে দাবি করা হয় এসব গুড়ই নাকি 100% খাঁটি। এসব গুড় তৈরির উপকরণের নাম শুনলে ভিড়মি খেতে হয়। অপরিশোধিত ভারতীয় চিনি, গুড়, কাপড়ের ব্যবহৃত রং, ক্ষতিকর রাসায়নিক, চুন, ময়দা রয়েছে সেই তালিকায়। রাজশাহীতে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে উঠে এসেছে ভেজাল গুড়ের এই রমরমা কারবারের চিত্র। রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি পৌর এলাকায় দেদারসে গুড় উৎপাদন চলছে। এই এলাকার শতাধিক কারখানায় উপকরণ হিসেবে ব্যবহৃত হয় অপরিশোধিত ভারতীয় চিনি গুড়, চিনির শিরা, আটা, চুন, গ্যাস পাউডার, ফিটকিরি আর কাপড়ের রং। এত উপকরণের ভিড়ে গুড় তৈরির আসল কাঁচামাল আখ কিংবা খেজুরের রসই অনুপস্থিত। বুধবার র্যাবের অভিযানে ফাঁস হয় এসব গুড়ের কারখানার গোমর। অধিক লাভের আশায় যারা বছরের পর বছর ধরে এই ভেজাল গুড় তৈরি করছে। এগুলো আমরা জানি চিনির মধ্যে ফিটকিরি, চুন, ডালডা কিংবা তেল এগুলো দিয়েই তৈরি করে। গুড়ে লাগে হালকা পাতলা প্রয়োজন মতো দিতে হয়, কালারটা ভালো হয়।
স্থানীয়রা বলছেন রাজশাহীর গুড়ের সুনাম আছে দেশে, সেটি কাজে লাগিয়ে ভেজাল গুড়ের কারবার বেড়েছে। সারা বছরই চলছে এই ব্যবসা। এতে যেমন রাজশাহীর গুড়ের সুনাম নষ্ট হচ্ছে, তেমনি বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। একসময় আমাদের আরানি গুড়ের জন্য বিখ্যাত ছিল, নিশ্চয়ই ভালো গুড়ের জন্য তো সেটা বিখ্যাত ছিল, সেটা অনেক নিম্ন পর্যায়ে চলে গেছে। ভারত গুড় দিচ্ছে, ভারত চিনি দিচ্ছে, এটা হচ্ছে। আগে আমাদেরকে বন্ধ করতে হবে সেই ঘাটিগুলা, যেন চিনি গুড় না আসতে পারে। র্যাব বলছে চিনি ও রাসায়নিক দিয়ে তৈরি এই ভেজাল গুড় মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। বিভিন্ন কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গুড় জব্দের পর তা ধ্বংস করা হয়েছে। এটাতে বিন্দুমাত্র কোনো আখ বা খেজুরের কোনো ছিটে ফোটাও নাই। তার পরিবর্তে নর্মালি আমরা চিনি দিয়ে তৈরি করা গুড় খাচ্ছি। চিনির সাথে তারা নর্মালি ফিটকিরি, তারপর হচ্ছে চুন, তারপর হচ্ছে রং, খুবই যে রংটা বেসিক্যালি ইউজ হয় ডাইংয়ের ক্ষেত্রে ইউজ করা হয়, এই রংটা আমরা গ্যাস পাউডারও পেয়েছি আপনার বিভিন্ন কারখানা থেকে। এগুলার সম্মিলিত একটাভাবে ওনারা এই গুড় তৈরি করছেন। এই অভিযানে আড়ানির 4টি প্রতিষ্ঠানকে মোট 1,70,000 টাকা জরিমানা করা হয়েছে। ধ্বংস করা হয়েছে উদ্ধারকৃত ভেজাল গুড়। যে প্রক্রিয়াটাতে এরা উৎপাদন করছে, যে জ্বালানি ব্যবহার করছে এবং যেই ড্রামগুলো ব্যবহার করছে, কেমিক্যাল ড্রাম, এগুলোও মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যদি পরবর্তীতে দেখা যায় তাদের সংশোধন হচ্ছে না, তখন আমরা নিয়মিত মামলার দিকে যাব। তারিক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। ঝিনাইদহ 2 আসনে জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন নির্বাচনী এলাকার পূজা মন্দির কমিটি সহ সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের নেতারা। দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে যৌথভাবে সংবাদ সম্মেলন করেন তারা। এম এ মজিদকে মনোনয়ন না দেয়া হলে আসন্ন সংসদ নির্বাচনে আসনটির সনাতন ধর্মের 57,000 ভোটার ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকবেন বলে হুঁশিয়ারি দেন বক্তারা। বলেন বিএনপি একটি বড় ও জনসম্পৃক্ত রাজনৈতিক দল। ভবিষ্যতে এলাকার সার্বিক উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য এম এ মজিদের নেতৃত্ব অপরিহার্য। তার বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সহ কয়েকটি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে। আসনটিতে এখন পর্যন্ত প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ যদি আগামীতে সংসদ নির্বাচনে সংসদ সদস্য হতে পারেন, তাহলে সনাতনী সম্প্রদায় ঝিনাইদহে বিগত দিনের থেকে আরো ভালো থাকবে। অ্যাডভোকেট এম এ মজিদ মনোনয়ন না পেলে আমরা 57,000 সনাতনী ভোটার ভোট কেন্দ্র থেকে যাওয়া থেকে বিরত থাকা ছাড়া কোনো উপায় আমাদের থাকবে না। চুয়াডাঙ্গার একেবারে প্রত্যন্ত গ্রামে উৎপাদন হচ্ছে জৈব সার। সেসব সার বাজারজাত হচ্ছে দেশের বিভিন্ন নামি দামি কোম্পানির মোড়কে। কারখানার নাম এক, বস্তার ব্র্যান্ডিং আর এক, অথচ এসব কারখানার কোনোটিরই নেই লাইসেন্স। নিশ্চিত হয় না গুণগত মানও। স্থানীয় কারখানা মালিকরা বলছেন লাইসেন্স না থাকায় উৎপাদনের পর সরাসরি বাজারজাত করতে পারেন না তারা, তাই অন্য কোম্পানির সার কিনে নিজেদের নামে চালাচ্ছেন। কৃষি জমিতে রাসায়নিক সারের ব্যবহার নিয়ন্ত্রণে জৈব সারের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এই সুযোগে প্রত্যন্ত এলাকায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে জৈব ও ভার্মি কম্পোস্ট সার কারখানা। শুধু চুয়াডাঙ্গা জেলাতেই এমন কারখানার সংখ্যা 32টি, অথচ অনুমোদন মাত্র 5টির। জৈব ও ভার্মি কম্পোস্ট সারের বেশিরভাগ অবৈধ কারখানা কিভাবে চলে তা জানতে যমুনা নিউজ অনুসন্ধানে মিলেছে সবকটি নিবন্ধনহীন কারখানা থেকে উৎপাদিত সার বস্তাবন্দি হচ্ছে দেশের নামি দামি কোম্পানির নামে। সেসব আবার পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। চুয়াডাঙ্গার টেরপুরের এই জৈব সার কারখানাটির নাম কৃষি অ্যাগ্রো, অথচ এখানে বস্তাবন্দি হচ্ছে দেশের বিভিন্ন নামি দামি কোম্পানির ব্র্যান্ডের নামে। কী কারণে কিংবা কোন উপায়ে এই বিভিন্ন ব্র্যান্ডের নামে বস্তাবন্দি হচ্ছে তা জানতে চাই। কারখানা মালিকরা বলছেন লাইসেন্স না থাকায় উৎপাদনের পর সরাসরি বাজারজাতের সুযোগ নেই তাদের, তাই বিভিন্ন কোম্পানি তাদের সাথে চুক্তির মাধ্যমে সার কিনে নিজেদের নামে বিক্রি করে। এইগুলোর জন্য যে কাগজপাতিগুলোর দরকার সেগুলো পর্যন্ত করেছি, মানে উৎপাদন করতে পারবো, আমি তো বাজারজাত করতে পারবো না। বাজারজাত করতে হলে প্যাকেটে বিএসসি যে একটা অনুমতি লাগবে। আমাদের কাছে মানে টেস্ট রিপোর্ট চাই, আমরা যে মালটা উৎপাদন করি ওনাদেরকে জমা দেওয়া লাগে। তো ওনারা অ্যাপ্রুভাল করলে ওনাদের সংশ্লিষ্ট কোনো ব্যক্তি আসার পরে আমাদের পণ্যের গুণগত মান চেক করে। লাইসেন্স না পাওয়ার ব্যাপারেও ক্ষোভ রয়েছে কারখানা মালিকদের। অনেকে আবেদন করেও বছরের পর বছর অনুমোদন পায়নি বলেও অভিযোগ তাদের।
আমরা তো মনে করেন যে লাইসেন্স এখনো রেডি হয়নি, আমাদের সব আবেদন করা আছে। এখন ওইগুলা যখন আমরা প্যাকেট করতে পারবো তখন আমরা মার্কেট করতে পারবো। 75% পর্যন্ত কাজ এগিয়ে এসেছে। রাষ্ট্রীয় সমস্যার কারণে ফাইলগুলো আটকে আছে। স্থানীয়রা বলছেন এসব কারখানায় উৎপাদিত সারে যেমন নিশ্চিত হচ্ছে না মান, তেমনি আর্থিক ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা। আসলে জৈব সারে কতটুকু জৈব আছে, এটা আসলে আমার জমির জন্য কতটুকু উপকারী সেটা যেমন দেখা খুব জরুরি, পাশাপাশি কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা সারটা কিনে। কিছু সার তৈরি করছে জৈব সার, যেগুলা একেবারে মানবিহীন, সেগুলো কর্তৃপক্ষের যাচাই করার দায়িত্ব রয়েছে। কিন্তু এই মানহীন সারগুলা ব্র্যান্ডিং কোম্পানি তারা তাদের লেবেলে বিক্রি করছে চাষিদের কাছে চড়া দামে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। যেহেতু জৈব সারকে আমরা এত গুরুত্ব দিয়ে খুচরা পর্যায়ে উৎপাদন করার চেষ্টা করছি। এক্ষেত্রে যদি কোনো ধরনের অনিয়ম আমাদের কাছে পরিলক্ষিত হয়, সেক্ষেত্রে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। বাণিজ্যিক এসব কারখানায় নিবন্ধন প্রক্রিয়া সরল ও বাজারজাত ব্যবস্থা নিরবচ্ছিন্ন হলে জৈব সার শিল্প ইতিবাচক উদাহরণ হতে পারে বলে মনে করে সংশ্লিষ্টরা। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ডুবে আছে মেহেরপুরের হাজার বিঘা মাঠ। 3 ফসলি জমিগুলো অনাবাদি পড়ে থাকায় বিপাকে পড়েছেন সদর উপজেলার 10 গ্রামের কৃষক। সমস্যা সমাধানে নিমজ্জিত জমি পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন। গণশুনানির মাধ্যমে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে, তবে ফসল ফলাতে না পেরে ক্ষতি নিয়ে শঙ্কায় চাষিরা। নীল সবুজের মিশেলে অপরূপ এক বিল, তবে নৈসর্গিক এই সৌন্দর্যের সঙ্গে জড়িয়ে আছে কৃষকের চাপা কান্না। প্রায় 1000 বিঘা ফসলি জমি ডুবে আছে পানির নিচে। মেহেরপুর সদর উপজেলার সিংহাটি, বর্ষিবাড়িয়া, পাটকেলপোতা, শিমুলতলা, নতুন দরবেশপুর, দীঘলকান্দি সহ প্রায় 10 গ্রামের মাঠ নিমজ্জিত। প্রতি বর্ষায় টইটুম্বুর হয়ে যায় এসব জমি। সে সময় ধান, পাট সহ বিভিন্ন ফসল চাষ করেন কৃষকরা। শুকনো মৌসুমে পানি সরে গেলে আবাদ হয় সবজি ও রবি শস্য। তবে এবার পানি আটকে থাকায় পড়ে আছে 3 ফসলি জমিগুলো। এটা পাটাপুকুর বিল, এই এলাকায় হাজার বিঘি জমি। এখানে পানির কারণে কোনো খেতি খামারি কাজ হয় না। হাজার বিঘে জমি এই মাঠে, এই জমিতে সম্পূর্ণ সব ধান ছিল। সে ধান তো কেউ নিয়ে যেতে পারল না, মাঠের থেকে কেউই নিয়ে যেতে পারল না, ধান সব গেল ডুবি। আমরা তামাক করি, ভুটকো করি, পেঁয়াজ করি, রসুন করি, ধান করি, এখন তো কিছুই করতে পারবো না, সব ডুবি তো হারিয়ে গেল। এই যে এখন যে আমরা কি করব বলেন, এখন তো আমাদের তো আর কোনো আবাদ করার আর সুযোগ নেই, এখন তো শুধু পানি। তাহলে আমরা কি করব? চৈত মাস ছাড়া আমাদের মনে করেন যে আর কোনো হবে না, আবাদ হবে না আর কিছু। কৃষকরা বলছেন পানি নিষ্কাশনের পথগুলো খননের অভাবে ভরাট হয়ে আছে। ব্যক্তি মালিকানাধীন কিছু পুকুরের কারণেও পানি বের হতে পারছে না। পরবর্তী আবাদ নিয়ে শঙ্কায় কৃষক। 6 থেকে 7 মাস এখানে কোনো ফসল চাষ করতে পারছে না, জমি হয়ে গেছে এবার এবছরে 1 ফসলও হচ্ছে না। তো এই খাল, এখান থেকে আমাদের একটা খয়রামারি খাল আছে, এই খালটা দিয়ে পানিটা বের হয়ে যেত। কিন্তু এখন কিছু অসাধু লোক তারা তাদের জমির পাশের জমির থেকে সরকারি জমিগুলা পুকুর করে নিয়ে এখন তারা ওই খালটাকে বাধাগ্রস্ত করেছে। এখন আমরা এই যে ভুট্টো আসছে, তামাক আসছে, যেটা চাষ করব, সে চাষটা করতে পারছি সব পানিতে লোড। তাহলে আমরা কি খাবো? কারণ আমরা তো এখন মনে করেন এই পানির জন্য খুবই একটা কষ্টের ভিতরে আছি। এই পানিটা যদি বেড়ানো কোনো লাইন করতে পারে সরকার, তাহলে আমাদের জন্য খুবই ভালো হয়। ডুবে যাওয়া ফসলের মাঠ পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। গণশুনানির মাধ্যমে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। পানি উন্নয়ন বোর্ড, এছাড়া সহকারী কমিশনার ভূমি, এছাড়া অন্যান্য দপ্তরগণের সাথে বসে এবং গণশুনানির মাধ্যমে আবার আমরা ইনশাল্লাহ এটা মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠাবো। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে।